আমাকে সমস্ত রুম ডিটেলস, খাবার মেনু সমস্ত কিছু দেওয়া হয়। তো রুম ডিটেলসটা আমি দেখলাম, সব ঠিকঠাক আছে। খাবার মেনুটা যখন দেখি ভাবলাম হয়তো অবলিক দিতে ভুলে গেছে, হয়তো অবলিকটা পড়েনি। ও বাবা, যখন আসলাম বুকিং করতে, মানে ফাইনাল বুকিং যখন করছি। আজকের গল্প হয়তো একটু বড়, কিন্তু স্কিপ না করে বলবো, মন দিয়ে পুরোটা দেখুন, এক নতুনত্বের স্বাদ পাবেন। এতদিন যা ঘুরেছেন, যা দেখেছেন, যা জেনেছেন, তার পুরোপুরি সম্পূর্ণরূপে বদল হয়ে আজকের পর্ব হতে চলেছে আপনাদের জন্য হয়তো কোনো রূপকথার গল্প। যদি বাই চান্স হাতির সামনাসামনি পড়েন, আমি বলবো গাড়ির হেডলাইট অফ করে দেবেন, ভয় পাবেন না। কারণ পশু পাখিদের, জীবজন্তুদের আমরা যদি বিরক্ত না করি, ওরাও কিন্তু আমাদের বিরক্ত করবে না। চলুন ঠিক এই মুহূর্ত থেকে আমাদের সাথে ঘটে যাওয়া ছোটোখাটো খুঁটিনাটি প্রত্যেকটি তথ্য অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সঙ্গে। আজ তৃতীয় পর্ব। আমরা জাস্ট রঞ্জনডি গেস্ট হাউস থেকে চেক আউট করে বেরোলাম। এখানে একটা স্থানীয় দোকান, যেটা চ্যাটার্জি মিষ্টান্ন ভাণ্ডার, এখানে আমরা সকালে টিফিন করব। তার সাথে আরও একবার আপনাদের বাঁকুড়া পুরুলিয়া ভ্রমণ অফবিট সিরিজের তৃতীয় পর্ব, মানে আরও একটা নতুন পর্বে স্বাগত। কী পাওয়া যাবে দাদা? বাবরে, অনেক কিছু তো আছে। কচুরি, কচুরি কি গরম হবে? গরম। ভেতরে কি পুর ভরা? কী পুর আছে এটা? ঠিক আছে, শোনো, এটা কচুরি দাও, ঠিক আছে? বোঁদে কত করে? বোঁদে 12 টাকা 100। বোঁদে দাও। জিলিপি খাবে? আচ্ছা, তাহলে বোঁদে এক জায়গা দাও, জিলিপি এক জায়গা দাও। এই বোঁদে 2 জায়গা দাও। তুমি বোঁদে খাবে তো? রিপনদা কই? আচ্ছা আচ্ছা। আপনাদের জানা আছে কিনা জানি না যে গ্রামে বেশিরভাগ এরকম মিষ্টির দোকান মিষ্টি তৈরি করে দারুণ সুন্দর। এক কথায় যে কোনো নামি দামি দোকানকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। যাই হোক, কচুরি আর মটর আলুর তরকারি দিয়ে তিনজনে মিলে আজ একটা দারুণ ব্রেকফাস্ট করলাম, কিন্তু সবটাই ঠান্ডা হয়ে গেছে। সকাল 12:15 টিফিন করছি, এই সময় খাবার কি আর গরম পাওয়া যায়? বোঁদেটা দেখেছেন? একটু গুঁড়ো গুঁড়ো, ছানা ছানা, দানা দানা টাইপের, মানে রসটা কম আছে, কিন্তু খুব সুন্দর খেতে, দেখেই মনে হচ্ছে। ঘড়িতে বাজছে 12টা 5 মিনিট। আমরা অলরেডি গাড়ি স্টার্ট করেছি ওই 11টা 58 59 এরকম, 5-6 মিনিট হলো গাড়ি রান করছে। আমরা যাব আজকে, আমাদের গন্তব্য হচ্ছে আজকে পুরুলিয়া। তো অবশ্যই পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, অনেকেই নাম শুনেছেন বাঘমুন্ডি। অ্যাকচুয়ালি ঠিক বাঘমুন্ডি নয়, বাঘমুন্ডির আশেপাশে সোনকুপি যে গ্রাম আছে, সেই সোনকুপিতে একদম নতুন অফবিট জায়গা, পাতাল ঘর বলতে পারেন আমার হবি হাউস। গল্পের শুরুতেই জানিয়েছি আজকের সমগ্র পর্ব জুড়ে আপনাদের সাথে নিয়ে পাড়ি দেব রূপকথার এক নতুন জগতে। আজ আমাদের রাত্রিবাস পাতাল ঘরে, থাকব মাটির তলায়, যার আবিষ্কার বাংলায় এই প্রথম। এই কারণেই প্রত্যেকেই আমরা আজ অধিক মাত্রায় উৎসাহিত। তাই স্টিয়ারিং এখন উমেশদার হাতে। আজকে আমি চালাবো একদম। কারণ এই যে রিপনদা কালকে একটা আমাদের সন্ধ্যাবেলা দারুণ কথা বলেছে, যেটা হচ্ছে আমরা লাস্ট দিন যেখানে যাব দলময়, বলেই ফেললাম, ভাবছিলাম সারপ্রাইজ রাখবো। যাই হোক, তো দলময় হচ্ছে হাতির আতুর ঘর, আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, তো রিপনদা কথা শুনে বলছে যে হাতি ফাতি আসলে বাবা আমি চালাতে পারবো না, আমি খুব নার্ভাস হয়ে পড়ি, গাড়ি এগোনোই যাবে না, গাড়ি এগোতেই পারবো না। সেই শুনে উমেশদা বলছে তাহলে আমি আজকে আবার ট্রায়াল করে নিই। উমেশদা অনেকদিন গাড়ি ছাড়া রয়েছে, আজকে ট্রায়াল করে নিলে উমেশদা ওটা মানে চোখ বুঝে সামলে দেবে, কোনো ব্যাপার না, তাই তো? একদম একদম। আচ্ছা, যাই হোক, আমি এবার রাস্তাটা আপনাদের বলে দিই। ট্রেনের বর্ণনাটাই পরে দিচ্ছি। যারা ট্রেনে করে আসবেন, সড়ক পথে যারা আসবেন কলকাতা থেকে, তাদের এসে পৌঁছতে হবে বলরামপুর, যেটা স্টেশনের নাম বারাভূম। আমি গত কিছু পর্ব আগে চক্রধর এক্সপ্রেসে, মানে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে করে যেখানে নেমেছিলাম। মনে রাখবেন, আপনাকে পৌঁছতে হবে বলরামপুর, সেটা ট্রেনে হোক কিংবা বাসে। ট্রেনের জন্য তো বেস্ট অপশান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। রাতে জার্নি শুরু করে দিনের দিন পৌঁছে যাবেন। বলরামপুর থেকে আপনাকে যেতে হবে বাঘমুন্ডি ব্লকের সোনকুপি ভিলেজ। যেমন রাস্তা তেমনি গান,
আরে আমাদের এখানে বসে আছে তেমনি ড্রাইভার। ও মোবাইলে জিপিএস ম্যাপ অনুযায়ী বলরামপুর চৌমাথা থেকে আমরা ভেঙে গেলাম ডান দিকের রাস্তায়। ঠিক এই রাস্তা যেভাবে যেভাবে গেছে, এই রাস্তা ধরে সোজা এগুলোই প্রথমে রেলগেট, তারপর বলরামপুর টাউন হয়ে একেবারে সোজাই বাঘমুন্ডি যাওয়ার রাস্তা। বলরামপুর থেকে বাসে কিংবা কিছু লোকাল গাড়ি, অটো, টোটো সবটাই পেয়ে যাবেন দুয়ারসিনি মোড় অথবা সোনকুপি গ্রাম আসার জন্য। সেখান থেকে অটো করে পাতালঘর কয়েক কিলোমিটার মাত্র, অথবা বলরামপুর থেকে ডাইরেক্ট রিজার্ভ করেও কিন্তু আপনি ক্যাম্প পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। কারণ বলতে বাকি থাকে না, আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে ঝকঝকে তকতকে, এবং বলরামপুর থেকে সোনকুপির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। সামনে যে রাস্তাটা আপনারা দেখছেন, জাস্ট যেটুকু রাস্তার ঝলক আপনাকে এখানে দেখালাম এই জঙ্গলের, এটা কিন্তু হাতি পার হওয়ার রাস্তা। মানে এপাশ থেকে হাতি ওপাশে পার হয়ে যায়, তাই সাবধান বার্তা দেওয়া আছে গাড়ি যাতে আস্তে চালানো হয় অত্যন্ত সতর্কতার সাথে। রাতে হয়তো অনেক সময় হাতি বার হতে পারে, রাতে বিকেলে অথবা ভোর দিকটা, তো তখন আপনাদের একটা সাবধান। দুয়ারসিনি মোড় আমরা চলে এসেছি, এটাই দুয়ারসিনি মোড়। এখানে নেতাজি স্ট্যাচু আছে। হ্যাঁ উমেশ দা, এখানে আমরা দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে আমরা চিন্টুবাবুকে ফোন করব। আর দর্শকদের একটা কথা বলে রাখি, যদি বাই চান্স হাতির সামনাসামনি পড়েন, আমি বলবো গাড়ির হেডলাইট অফ করে দেবেন, ভয় পাবেন না। কারণ পশু পাখিদের, জীবজন্তুদের আমরা যদি বিরক্ত না করি, ওরাও কিন্তু আমাদের বিরক্ত করবে না। কি তাই তো? ভুল বললাম? তাই অত্যন্ত সতর্কতার সাথে হাতিকে রাস্তা পার হতে দেবেন, তারপর আপনি ধীরে সুস্থে পেরিয়ে যাবেন। যদি কিছু বেচাল বোঝেন বা বোঝেন যে না প্রবলেম হতে পারে, যেহেতু ওরা তো পোষমানো হাতি নয়, বুনো হাতি রাস্তা পার হওয়ার মানে পারাপার করার সময়, তো তখন একটু হেডলাইট অফ করে আস্তে আস্তে পিছিয়ে যাবেন যদি কিছু বোঝেন। আশা করি সেরকম কিছু হবে না। প্রথমে মাথা ভিলেজ, তারপর দুয়ারসিনি মোড় এসে ফোন করলাম ক্যাম্পের ম্যানেজার চিন্টুবাবুকে। একদম 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 আমরা দেখতে পেয়েছি পাতালঘর, ডান দিকে যাবো তাই তো? এখান থেকে ওখান থেকে ডান দিয়ে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি আমরা রাস্তা অনুযায়ী যাবো তাই তো? যেরকম রাস্তা ভেঙে গেছে, ডান দিকে যেখানে অ্যারোটা ঢুকছে সেই রাস্তা দিয়ে আপনি ঢুকুন। আচ্ছা দিয়ে ওই খড় রাখা আছে, খড়ের পাশ দিয়ে রাস্তাটা গেছে, ওইটা দিয়ে যাবো। হ্যাঁ, খড়ের বাঁ পাশ দিয়ে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বাঁ পাশ দিয়ে। হ্যাঁ, খড়টা ডান দিকে থাকবে। হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি ওদিকে। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আসুন। ওই পুকুর, লাল পুকুরের পাশ দিয়ে। ওই চৌবনি পুকুরের পাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা দারুণ দিয়েছেন দাদা, একদম নতুন নাম দিলেন একটা আপনি, লাল পুকুরের পাশ, লাল পুকুর। তারপরে জমা জল, কুয়ো। হ্যাঁ হ্যাঁ। অসাধারণ ডিরেকশন দিয়ে চিন্টুবাবু আমাদের ক্যাম্প পর্যন্ত রাস্তা দেখে এনেছিলেন। 3টে ক্যাম্প পার করার পর সবচেয়ে শেষ এই পাতালঘর। আমরা কিন্তু একটা খুব অসাধারণ জায়গায় আছি। সামনে কুকুবুড়ু পাহাড়, আর কুকুবুড়ু পাহাড়ের একদম তলায় সোনকুপিতে এই কিন্তু পাতালঘর ক্যাম্প, হবিট ক্যাম্প। তো এখন আমরা এই যে কাকার সাথে যাব আমাদের ক্যাম্পে, হবিট ক্যাম্পে, আমাদের জন্য যে বরাদ্দ আজকে হবিট হাউসটা রয়েছে সেইখানে। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই হবিট হাউস পাতালঘর। এই পুরুলিয়াতে পাওয়া যায় মহুয়া, বাঁকুড়াতেও মানে এরকম জায়গায় পাহাড়ি এলাকায় এবং মালভূমি অঞ্চলে মহুয়া খেলে কীরকম নেশা হয় ঠিক জানা নেই। মানে একবারই টেস্ট করেছিলাম মহুয়া, বাট পুরোটা খেয়ে উঠতে পারিনি। তো যাই হোক, সেই মহুয়া খেলে ঠিক যেরকম মানে নেশাটা হয় না, আমার মনে হয় তার থেকেও এটা মানে আমাদেরকে পেয়েছে একটা ভয়ঙ্কর নেশা, একটা ভয়ঙ্কর উন্মাদনায়।
মানে কোথায় এসে পৌঁছেছি আপনাদের আমি সম্পূর্ণটা এখন ঘুরে দেখাচ্ছি না, শুধুমাত্র রুমটুকু দেখাচ্ছি। থাকবো পাতাল ঘরে। এই যে আমার পেছনে দেখছেন হবিট হাউস, মাথার উপরটা তিরপলের ওপর ঘাস কাটিং করে ফুল টুল দিয়ে তিরপল বিছিয়ে করা হয়েছে, পুরো যাতে একদম ন্যাচারাল ব্যাপারটা থাকে। তো সেইখানে আজকে আমরা করব রাত্রিবাস। তো রুমটা একটু আপনাদের দেখিনি, তারপরে পুরো হবিট হাউসটা, পুরো পাতালঘর ক্যাম্পটা আপনাদের ঘুরে দেখাবো। সিরিয়াস, পুরো একদম নেশায় পুরো বিভোর হয়ে পড়েছি। এত সুন্দর জায়গা, পাহাড়ের তলায়, মানে এই পাতাল ঘর, সিরিয়াসলি বিশ্বাস করুন, মানে মানে দারুণ দারুণ জায়গা, দারুণ। মানে এখন ভাবছি কেন এটা একদিনের জন্য বুকিং করলাম। অসাধারণ জায়গা, কি রিপনদা? দারুণ না? পুরো স্বপ্ন স্বপ্ন, পুরো স্বপ্নের জগতে প্রবেশ করেছি আমরা। চলুন, এটা হচ্ছে আমাদের রুম, পাতাল ঘর। আমাদের জন্য বরাদ্দ এই রুমটা আজকে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, রুমে প্রবেশ করেই রয়েছে কুলার, এটা গরমকালে ব্যবহারের জন্য। দুটো চেয়ার, ওদিকে একটা টুল দেওয়া রয়েছে, আর এই হচ্ছে বেড। বেডটা কিন্তু পার্মানেন্টভাবে একদম পুরো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, কংক্রিটের। তার উপরে প্লাইউড দিয়ে বেড। আর ওপরটা দেখুন, খুব সুন্দর রঙিন ওড়না কালারিং আর মাদুর দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখুন, এই হচ্ছে পাতাল ঘর, হবিট হাউস। অসাধারণ রুম, অসাধারণ অসাধারণ। মানে আজকে রাতে একটা আমরা কিন্তু সত্যি কথা বলতে একটা নতুনত্বের সাক্ষী হতে চলেছি। নতুন এক জিনিসের নতুন এক অভিজ্ঞতা। আর এদিকটা হচ্ছে বাথরুম, বেসিন, আয়না, একদম দারুণ ব্যবস্থা। কুমোট, ওদিকে হ্যান্ড শাওয়ার, বাথরুমে ডাস্টবিনও রয়েছে। আর এইটা সম্ভবত ঠান্ডা জল গরম জলের কল। দেখুন, অসাধারণ অসাধারণ, জাস্ট টু মাচ। এই হচ্ছে হবিট হাউস। আর ঘরে দিয়েছে একটা টাওয়াল। আমি আরও একটা টাওয়াল আনতে ওদের বললাম, যে একটা টাওয়াল দিয়ে যাবেন। এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, সবকটা কিন্তু বেডের সাথে অ্যাটাচ। এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে দুটো, সাথে নাইট বাল্ব ওপরে, এটা ব্লু কালারের জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন না, লাইট জ্বলছে যেহেতু সাদা লাগছে। আর এদিকে হ্যাঙ্গার, আপনার ঝুলিয়ে বা জিনিসপত্র আপনার ঝুলিয়ে রাখার জন্য। এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে জায়গাটা দাদা? খুবই ভালো লাগছে, এবং এখন নতুনত্ব জায়গা। আজকে নতুনত্বটা সাক্ষী হতে চলেছি তো আমরা। এরা ছবি দেখেছি কিন্তু কোনোদিন আসেনি, তাই প্রথম আসা। একদম 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 দারুণ জায়গা, দারুণ দারুণ। মানে এই হবিট হাউসে থাকা আমাদের জন্য কিন্তু সত্যি একটা অন্যরকম পাওয়া। কি বলছে? একদম অন্যরকম। ঠিক আছে, সব মালপত্র সব নেমে গেছে, সব নেমে গেছে। ব্যাস। আপনাদের আরও একটা কথা আমরা জানাই, উমেশদা গাড়িতে আসার সময় প্রথম দিন কিন্তু একটা কথা বলেছিল যে কিছু একটা নতুনত্ব করব। অলরেডি একটা নতুনত্ব করে ফেলেছে, যে মাছ কিনে রান্না করে একটা হোমস্টেতে খাওয়া দাওয়া। মানে এগুলো ন্যাচারালি হয় না, এগুলো আমরাই মানে করে থাকি আর কি। অনেকেই যেগুলো যারা ভালোবাসেন, যে নিজের মতো করে একটু রান্না করে খাবো, আজকেও কিন্তু এখানে এটা করতে চলেছি। উমেশদা যে অভিজ্ঞতা, যে সাক্ষী দীঘায় রেখে এসছে, আজকে কিন্তু আমরা এখানে করবো। এখানে হাট বসে, খুব একটা দূরে নয়, 6 কিলোমিটার মতন। ওই হাট থেকে আজকে আমরা কিনবো মাটন, খাসির মাংস। অবশ্যই। তো 3:30 4টের সময় যাবো, খাওয়া দাওয়া করে, আর টোটালটা রান্না করবে আমাদের উমেশদা। একদম ফাটাফাটি আজকে রাতে, একদম জমে ক্ষীর সবকিছু। চলুন এখন একটু ফ্রেশ হয়নি, স্নান টান করতে হবে। স্নান টান করা হয়নি, স্নান টান করে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করে দেন যাবো এখানকার হাটে। হাট কিরকম হয় সে অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। হাটে মানে হাট তো সপ্তাহে একদিন বসে, এরকম গ্রামে বাজার হয়, ওখান থেকে মানুষজন কেনাকাটা করে যা প্রয়োজনীয় জিনিসপত্র, আবার হয়তো পরের সপ্তাহে এরকম। তো আজকে আমরা যে দিনে এসেছি, আজকে যে দিনটা, আজকের দিনে কিন্তু হাট বসবে, আর ওই হাটেই আমরা যাবতীয় যা লাগবে আমরা কেনাকাটা করে নেবো। এখানে পর্যটকদের থাকার জন্য সব মিলিয়ে মোট টেন্ট রয়েছে 15টা, আর পাতালগড় হবিট হাউস মোট 7টা। টেন্টে যারা থাকবেন তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা নেই। রয়েছে মোট 4টে কমন বাথরুম। আসুন একবার দেখে নেওয়া যাক।
কনসেপ্টটা কিন্তু মূলত আসে ছোটদের রূপকথার যে রোমাঞ্চকর উপন্যাস, সেই উপন্যাস থেকে দ্য লর্ড অফ দ্য রিংস, লেখক J.R.R. টলকিন। তো পুরোটাই ইংরাজি ভাষায় উপন্যাসটা। আর আমরা যদি খেয়াল করে থাকি ছোটোবেলায় এরকম কার্টুন দেখে থাকবো যে বেটে বেটে মানুষ, মানে ব্রাহ্মণ কিন্তু নয়, যারা খুব ছোটোখাটো, তো তারা এই হবিট হাউসে বসবাস করতো। ছোটোখাটো ঘর, মানে যেটাকে বলে পাতাল ঘর, মাটির নিচে। তো ওইখান থেকেই এই আইডিয়াটাকে পুরো নিয়ে এই হবিট হাউসটাকে বানানো হয়েছে। তো লেখক লিখেছিলেন ওই উপন্যাসে যে নিউজিল্যান্ডে মাটা বলে এরকম একটা গ্রাম আছে, যে গ্রামে ছোটোখাটো মানুষ, মানে বেটে মানুষরা থাকতো, এবং কিছু বিপদ বুঝলেই বা কিছু সংকেত বুঝলেই এই ঘরগুলোর মধ্যে ঢুকে যেত, হ্যাঁ, সৈনিকরা, মানুষেরা। তো ব্যাপারটা হচ্ছে, তো সেখান থেকেই কনসেপ্টটা নিয়ে পুরুলিয়ায়, বাংলায় এই প্রথম হবিট হাউস বানানো হয়ে থাকে। উপন্যাসটি, মানে লেখক যে উপন্যাসটি লেখে দ্য লর্ড অফ দ্য রিংস, এটি প্রথম প্রকাশিত হয় 1954 এবং 1955 সালে। দেন এটা দ্বিতীয় ভার্সন, মানে দ্বিতীয়বার প্রকাশিত হয়, মানে দ্বিতীয় ভার্সনই বললে ভালো হবে, দ্য হবিট এর দ্বিতীয় ভার্সন। মোট পৃষ্ঠা সংখ্যা এই বইতে, এই উপন্যাসে 1216। ভাবতে পারছেন? তো আসুন এই হবিট হাউসে, পাতাল ঘরে, মাটির নিচে ঘরে একদিন থাকুন। অ্যাকচুয়ালি কিন্তু মাটির নিচে ঘর বলতে এটা পুরো মাটির নিচেই নয়, বাট ফিলটা আপনার, মানে এই যে উপরে ঘাস পাতা মাটি দেওয়া আছে না, আপনার কিন্তু এই ফিলটা হবে যে আপনি মাটির নিচেই বসবাস করছেন। এবং খুব সুন্দর, মানে এটা ভাষায় বলে বোঝানো যাবে না। যেমন লোকে বেড়াতে গেলে ডিজনি আইল্যান্ড দেখতে যায় না, সেরকম কিন্তু নিউজিল্যান্ডে হবিট হাউসও আছে, যে গ্রামটার নাম বললাম, সেরকম হবিট হাউস দেখতেও কিন্তু লোকে যায়। তো অ্যাকচুয়ালি এটা বানানোর কিন্তু এখানে মূল উদ্দেশ্য একটাই, যে ঠান্ডা এবং গরমের হাত থেকে বাঁচার। মানে গরমকালে আপনার এই ঘরে গরম লাগবে না, সেটা এখন মানে এখনও অবজারভেশন করা হয়নি, পর্যবেক্ষণ করা হয়নি, কারণ এই তো তৈরি হয়েছে, মে মাসে এপ্রিল মাসে বোঝা যাবে। কিন্তু এই যে শীতকাল, মানে যারা এসছেন এবং আমাদের নিয়েও আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, বাইরে টেন্টে যতটা ঠান্ডা, এই হবিট হাউসে কিন্তু কোনো রকম ঠান্ডা লাগছে না, ভেতরটা মারাত্মক গরম, মানে খুব ভালোভাবে আপনি থাকতে পারবেন। যাবো এখন লাঞ্চে, অনেকটা সময় হয়ে গেছে। প্রতিদিনই এত সুন্দর সুন্দর জায়গায় থাকছি, মানে চেক আউট করতে করতে অনেক বেলা বয়ে যাচ্ছে, আর সেখানে নেক্সট, মানে যেখানে আসছি সেখানেও চেক ইন করতে করতে সময় চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু আমাদের এই যে মটন রান্না করার কনসেপ্ট, এটা কিন্তু আমরা আগে ভাবিনি। তো ভাবলাম কোথা থেকে, বিভিন্ন অফিস জায়গায় খুঁজছি, চেক করছি, তার সন্ধান করছি। তো এইটার যখন আমি সন্ধান পাই, আমাকে সমস্ত রুম ডিটেলস, খাবার মেনু সমস্ত কিছু দেওয়া হয়। তো রুম ডিটেলসটা আমি দেখলাম, সব ঠিকঠাক আছে। খাবার মেনুটা যখন দেখি, ভাবলাম হয়তো অবলিক দিতে ভুলে গেছে, হয়তো অবলিকটা পড়েনি। ও বাবা, যখন আসলাম বুকিং করতে, মানে ফাইনাল বুকিং যখন করছি, তখন আমাকে জানালো, না দাদা, এই রেটে এই খাবার কিন্তু পাওয়া যাবে, এটাই কারেক্ট। তো যাই হোক, সেই থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন যেমন এটা খাচ্ছি, রাতে আর খাবো না, রাতে একটু অন্য কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করি। খাওয়া দাওয়ার প্যাকেজ কিন্তু এখানে 850 টাকা। 850 টাকার মধ্যে আপনি পাবেন দুপুরের খাবার, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার। আর আমরা যে ঘরটা আছি, হবিট হাউস ডবল শেয়ারিং, ওর ভাড়া পড়েছে কিন্তু 2500 টাকা, শুধু রুমটা। তার সঙ্গে দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাড আছে। আচ্ছা, ধরুন ট্রিপল শেয়ারিং যদি হবিট হাউসে আপনারা থাকেন, ট্রিপল শেয়ারিংয়ের ভাড়া পড়বে হচ্ছে 2700 টাকা, ওর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 3 জনের অ্যাড আছে। আচ্ছা, এদিকে রয়েছে টেন্ট, যদি আপনারা হবিট টেন্টে থাকেন ট্রিপল শেয়ারিং, তাহলে পড়বে 1500 টাকা, 3 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যদি ডবল শেয়ারিংয়ে থাকেন পড়বে 1250 টাকা, দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাড। মানে ব্রেকফাস্ট নিয়ে আপনার মাথার হেডেকটা নেই, সেটা আপনি রুমের সাথে পেয়ে যাবেন। তো নমস্কার চিন্টুবাবু, এই পাতালঘর, প্রথমে আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখবো দর্শকদের উদ্দেশ্যে, যাতে দর্শকদের জেনে নিতে আরও বিস্তারিত সুবিধা হয়। তো এই যে পাতালঘর, এটা তো একদমই নতুনত্ব, বাংলায় এই প্রথম এই কনসেপ্ট। এর আগে এই পাতালঘর, হবিট হাউস আমরা কেউ কখনো থাকিও নি, কখনো দেখিও নি, তাই তো মেজদা? টেন্টে তো বহুবার থেকেছি। তো যাই হোক, এই পাতালঘর কদিন হচ্ছে, মানে এইটা চালু কবে থেকে চালু হয়েছে? এই দুর্গাপূজা থেকে আমাদের শুরু হয়েছে। আচ্ছা, এই দুর্গাপুজো থেকে, মানে মোটামুটি মাস চারেক হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে তো মোটামুটি 15টা টেন্ট রয়েছে নাকি, আর 7টা হবিট হাউস? 7টা রুম। আচ্ছা, এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে তো? হ্যাঁ। আচ্ছা, ক্যাম্প ফায়ার করতে গেলে কি কি মানে প্রয়োজন রয়েছে, কিরকম, কত কি খরচ? ক্যাম্প ফায়ারের খরচ হচ্ছে 700 টাকা। 700 টাকা পার কেজি। পার কেজি। কেউ যদি 500 নিতে চায়? 500 হয় না। 500 হয় না, ধরুন দুজন এসছে, সেটা তো প্রবলেম হতে পারে, মানে 1 কেজি নিচে আপনারা করেন না? কিছু করে দেবো। আচ্ছা, অন্য কিছু স্ন্যাক্স বানিয়ে দেবেন? হ্যাঁ,
আচ্ছা বারবিকিউ করতে গেলে 1 কিলো নিচে হবে না। আচ্ছা চিকেন বারবিকিউ যে করেন, ধরুন কেউ বললো আমরা চিকেন বারবিকিউ করবো না, আমরা জাস্ট একটু আগুন পোহাবো, একটু আগুন জ্বালাবো, ক্যাম্প ফায়ার, বন কাঠ ফায়ার, দিয়ে দেবো, আমার কাঠের যা প্রাইস আছে সেইভাবে কাঠ দিয়ে কিরকম কি প্রাইস আছে? দেবো। ওটা যদি এক তাড়া নেই তাহলে 250 টাকা। আচ্ছা একতারা বলতে? একটা বান্ডিল পাওয়া যায়। আচ্ছা ওটা কতক্ষণ চলবে মোটামুটি? আপনার উপর ডিপেন্ড করছে, আপনি যেমন জ্বালাবেন। যদি একবারে দিয়ে দেন তাহলে 20 মিনিট 40 মিনিটের আচ্ছা, মধ্যে আচ্ছা, শেষ। আচ্ছা, বুঝতে পেরেছি। আর যদি একটা একটা করে দেন অনেকক্ষণ চলবে। আচ্ছা এখানে কি আর কোনো এমনি, বড় তাড়া থাকে। আচ্ছা এখানে কি আর কোনো এমনি ছৌ নাচ বা বাউল গান, নাচ গানের ব্যবস্থা করা যেতে সবাই পারে? যদি- হ্যাঁ, সবাই যদি মানে ইয়ে করেন। মানে কেউ কি সিঙ্গেল চাইলে আনাতে পারে, তার ক্ষেত্রে তাকে পুরো টাকাটা দিতে হ্যাঁ, হবে? পুরো টাকা। কিরকম কি খরচ রয়েছে ছৌ নাচ বা বাউল গানে? ওটা ওদেরকে জিজ্ঞাসা করে তাও মোটামুটি একটা আন্দাজ 4-5 হাজার টাকা। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ ওরা ঘন্টাখানেক হয়তো প্রোগ্রাম করে দেবে, তাই তো? আচ্ছা আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু গিজারটা নেই এবং এসিও নেই। এসির ব্যবস্থা করা আছে, হয়তো ভবিষ্যতে করা হবে, আমি দেখলাম এসির প্লাগ পয়েন্ট করা রয়েছে ঘরে, গিজারেরও করা রয়েছে, গিজারেরও ব্যবস্থা হবে। তো আমি চিন্টুবাবুকে বললাম স্নান করার সময়টা, আমি আগে দেখিনি, আমার একটু বলতে ভুল হয়েছিল, দুটো কল যেহেতু দেখেছিলাম, একটা কলে জলই পড়েনি, তো ওটা ওনাকে বলতে উনি গরম জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, খুব সুন্দর 1 বালতি গরম জল দিয়েছেন। আর এটা কি কোনো চার্জ অ্যাড করা হয় রুমের প্রতি? না। আপনারা একটা ফ্রি সার্ভিস দেন গরম জলটা, তাই তো? মানে ধরুন 3 জন রুমে আছে, 3 বার দেবেন ফ্রি সার্ভিস, এটা তাই তো? আচ্ছা গিজারটা তো বসবে মনে হয় নাকি পরে সবই ভবিষ্যতে? কিছু করা আছে। আচ্ছা। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আমাদের তারটা মানে অন্য তার দিয়ে দিয়েছে, তার জন্য ওটা লোডটা টানতে পারবে না বলে এখন বন্ধ করা আছে। ওই জন্য দেওয়া হয়নি। ওই তার চেঞ্জ হবে, গিজার আনাও আছে, এই জন্য বসানো হয়নি। বা পয়েন্ট করা আছে, এসির পয়েন্ট করা আছে। হ্যাঁ আমি দেখলাম পয়েন্ট গিজারের করা point আছে, বসানো শুধু এই নেই। যে দেখুন সিঙ্গেল তার দিয়ে দিয়েছে, তার জন্য এটা বসানো হয়নি। হ্যাঁ, যাই হোক। আচ্ছা আরেকটা প্রশ্ন থাকবে, যেটা হচ্ছে এখানে পর্যটকরা এলে ঘোরার কাছাকাছি কি জায়গা আছে? অযোধ্যা সার্কিট আমি জানি ঘুরতে পারবে, আমরা যে এছাড়াও কাছাকাছি পায়ে হেঁটে কি কি ঘোরার জায়গা আছে? আমরা যেগুলো দেখাই, একটা কেভসটা আছে, ঠিক আছে, আর এই বাদরি ধান্দি। আচ্ছা বাদরি দেখাই ধান্দি মানে? আমরা যেগুলো নিয়ে যাই। আর ওটা কি গাড়ি ভাড়া করে? না, তাহলে? পায়ে হেঁটে যেতে হবে জঙ্গলের হেঁটে। রাস্তায়। আচ্ছা আর ডাউরি নালা, যেটা কুমিরের হা। আচ্ছা কতক্ষণ সময় লাগে ওটা? হরকাবান যেটা। আর একটা আছে এখানে পাহাড়ে ওঠার যে ইয়েটা, আড়াল কানালি বলে। এই 3টে জায়গা আমরা দেখাই। আচ্ছা ওটা গাইড চার্জ এবং কতক্ষণ সময় লাগবে? ওটা 500 টাকা করে নেওয়া হয়। 500 টাকা একজনই গাইড যাবে, 500 টাকা নেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা কতক্ষণ সময় সাপেক্ষ? ওটা আপনার 1.5 ঘন্টা লাগবে যেতে, মানে সব মিলিয়ে কতক্ষণ লাগবে আমার ফিরে আসতে ক্যাম্পে? 2-2.5 ঘন্টা লাগবে। 2-2.5 ঘন্টা এবার একটা ওখানে ছোট্ট যেমন ট্রিপ। থাকবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর টাকাটা আপনার খুশি হয়ে আপনি যদি যেমন মনে করেন আচ্ছা, দিতে আচ্ছা, পারেন। আচ্ছা, কোনো অবশ্যই। 500 যে দিতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা। ওটা মানে আপনাকে জাস্ট একটা বড়, দেখুন একটা মানুষ যে যাবে হুম, তার তো একটা কিছু ইয়ে আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা এমন মানে পুজোর পর কেমন সাড়া পাচ্ছেন, পর্যটকদের আনাগোনা কিরকম? এই নতুন একটা জিনিস তো, এই একদম। এই প্রজেক্টটা এই এলাকাতে কোথাও নেই। মানুষকে জানতে বুঝতে এখন সময় লাগবে। হ্যাঁ এই হচ্ছে ওনাদের কিচেন, কিচেনের সাথেই একদম খাবার জায়গা, মানে রেস্টুরেন্ট বা ডাইনিং লাগোয়া। এই হচ্ছে ওনাদের কিচেন ভেতরটা। চলুন দেখে নিই আজকে লাঞ্চে কি ব্যবস্থা রয়েছে। তার আগে জানিয়ে রাখি একদম রাজকীয় ব্যবস্থা, রাজকীয়, দেখুন খালি। চিন্টুবাবুকে অনুরোধ করলাম ঘরের ভেতর নয়, এক কাজ করুন বাইরেই আমাদের জন্য চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করুন, এটাই বেশ মনোরম। প্রকৃতির কোলে থাকা, খাওয়া দাওয়া সবটাই হোক প্রাকৃতিকভাবে। খাওয়া দাওয়া সম্পর্কিত যা যা বলেছি তা কিন্তু অলরেডি এই যে টেবিল দেখতে পাচ্ছেন, আমি পরিচয় করাচ্ছি, মিলিয়ে দিয়েছি, দেখুন। তো এখানে তো 3 জনের খাবারই দেওয়া আছে। এই হচ্ছে ভাত, ফুলকপি, তো উমেশ দা ঠিকঠাক করাচ্ছে কিনা দেখবে, কোনো আইটেম বাদ যাতে না যায়, বেগুন ভাজা, ডাল, ডিমের কারি, চিকেন কারি, মাছের কারি, সালাড, পাঁপড়, ওটা চাটনি নেই, চাটনির বদলে দিয়েছে আচার। আচ্ছা রলিকের 2-in-1 আইসক্রিম, কোনো আইটেম বাদ গেল না তো? ঠিক আছে, একদম রাজকীয় খাওয়া দাওয়া, মানে মাছ মাংস ডিম একসাথে, ভাবা যায়? অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা না, মানে এই যে মাছ মাংস ডিম একসাথে এরকমভাবে কেন দেওয়া হয়, আমি যখন জানতে চাইলাম, জানতে বললাম কারণটা এখানকার গেস্টদের থেকেই, যে অনেক রকম তো লোক আছে। হ্যাঁ দাও ঘিটা অল্প এখানে। তো কেউ বলে মাছ খাবো না, কেউ মাংস খাবো না, দাদা মাছ হলে ভালো হয়,
কেউ আবার নিরামিষ হলে ভালো হয়। তো এই জন্যই এইটা এখানে ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আমি বলবো অনেক আইটেম আছে, উমেশ আরেকটা আইটেম করার দরকার ছিল, বলো তো কি? আলু ভাজা। হ্যাঁ, আলু ভাজা হোক, যে কোনো একটা ভাজা হোক, কিংবা বেগনি বা বড়া, যে কোনো একটা পোস্তের বড়া, একটা করা উচিত ছিল। ঠিক আছে, এটা আমি রিসর্ট কর্তৃপক্ষের কাছে বা এই পাতালঘরের কাছে আর্জি রাখলাম। তো এটা একটা করলে জিনিসটা পরিপূর্ণ হবে আমার মনে হয়, কারণ যারা অনেক আছে নিরামিষ খায়, হ্যাঁ একটা সবজি, হ্যাঁ একটু ইম্পসিবল খাওয়াটা, একটু শাক ভাজা, একটু এটা বলো রাইট, একটু শাক, অথবা যদি না অবশ্যই তাদের জন্য মাছের বদলে পনির নিশ্চয় থাকবে, ভাজাটা একটা দরকার আছে। লঙ্কা, খাবারের কোয়ান্টিটি তো আপনাদের আগেই জানালাম, রান্নাবান্নার স্বাদ বেশ ভালোই, খারাপ নয়। চলো ভেতরে উলিকোট, মাথায় টুপি, গাড়িতে আছে জ্যাকেট, সব কিছু নিয়ে নিতে হলো, কারণ আমরা যাচ্ছি হাটে, হাট থেকে আস্তে আস্তে ফিরে আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, তখন ভালো রকমই ঠান্ডা লাগবে, এটুকু তো গ্যারান্টি। আর এখনই বেশ কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। এখন বাজছে ঘড়িতে 4:35, হাট 7টা অবধি বসে, শনিবার ও বুধবার এই গ্রামে নিয়মিত সপ্তাহে 2 দিন হাট বসে। ওনাদের কিছু বাজার হাট করার প্রয়োজন ছিল, বললাম চলুন একসাথে গাড়ি করেই যাওয়া যাক। আমরা রওনা দিলাম 6 কিলোমিটার দূরে বাঘমুন্ডির হাটে। আজকের গল্প থাকুক এ পর্যন্তই। পর্ব দীর্ঘ হয়ে যাওয়ায় আমাদের পাতাল ঘরে কাটানো আগামী বেশ কিছু মুহূর্ত, অভিজ্ঞতা, সাথে জঙ্গল ট্রেকের দুর্দান্ত গল্প নিয়ে ফিরে আসছি আবারও আগামী গল্পে, আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।